এপিসোড 4 এর শুরুতেই দেখি চুনিও সেই দরজাগুলো খোলার চেষ্টা করছিল, কিন্তু সে অনেক চেষ্টা করার পরেও ওই দরজাগুলো খুলতে পারছিল না। চুনিও তার সেই কার্ডটা দরজার ভেতরে ঢুকিয়ে দেয় দরজা খোলার জন্য, কিন্তু এরপরেও সেই দরজাটা খুলছিল না। এরপর সে খেয়াল করে দেখে সেখানে 5টা দরজায় 5 রকম লেখা রয়েছে, যে লেখাগুলো বাকি সব আইডি কার্ডের সাথে মিলে যায়। আর চুনিওর কাছে যে আইডি কার্ড ছিল সেখানে তো কিছু লেখাই ছিল না, তাই সে বুঝতে পেরেছিল যেই দরজায় যেই লেখাটা আছে ঠিক সেই আইডি কার্ডটাই ওই দরজাতে দিলে তারপরে সেই দরজাটা খুলে যাবে। আর তখনই সে লেইয়ের সাথে তার আইডি কার্ডটা চেঞ্জ করে নেয়। এরপর নিয়ান যখন তাকে মারতেই যাচ্ছিল তখন সে সাথে সাথে আইডি কার্ডটা দরজার ভেতরে ঢুকিয়ে দেয় আর নিয়ান সেখান থেকে গায়েব হয়ে যায়। মানে নিয়ান উধাও হয়ে গিয়ে সেখান থেকে গোলাপের পাপড়ি ঝরে পড়তে শুরু করে, আর ওই দরজাটাও সাথে সাথে খুলে যায়। দরজা খুলে যাওয়ার পর তারা সবাই সেই দরজা দিয়ে ভেতরে যেতে শুরু করে, আর যেতে যেতে তারা চুনিও আর লেইয়ের প্রশংসা করতে শুরু করে, কারণ তারা নিজেদের জীবন বাজি রেখে তাদের জীবন বাঁচিয়েছে। এখানে জিয়ান আর ইয়ানো এখন চুনিও আর লেইয়ের উপর অনেক খুশি হয়ে যায়, আর তারা সিদ্ধান্ত নেয় যে এখন থেকে তারাও তাদের দুজনের কথা শুনবে এবং জিয়ান এখন লেকে তার ভাইয়ের মতো মানবে। কথা বলতে বলতে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই সেখানে তারা আরো একটা দরজা দেখতে পায়। সেই দরজা খুলে যখন তারা ভেতরে যায় তখন তারা সবাই অবাক হয়ে যায়, কারণ তারা আবারও সেই হলে ফিরে এসেছিল যেই হল থেকে তারা একটু আগেই বেরিয়ে গিয়েছিল। তখন জিয়ান সেই হল থেকে বেরিয়ে যেতে চাইলে সেই দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। তখন তারা বুঝতে পারে যে এই হলে যেহেতু তারা চলে এসেছে তাই এই গেমটা তাদেরকে আবারও খেলতে হবে, তবেই তারা এখান থেকে বেরিয়ে যেতে পারবে। তাই যে যার কার্ড নিয়ে দরজার সামনে দাঁড়ানোর জন্য চলে যায়। এবার তারা আবারও সেই গেমটা খেলবে। লিন যখন তার দরজার কাছে যাচ্ছিল তখন চুনিও খেয়াল করে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, তাই সে তার কাছে ছুটে যায় এবং তার কার্ড লিনকে দিয়ে দেয় এবং লিনের কার্ড সে নিয়ে নেয়। যেহেতু লিন তার পায়ের কারণে এখন আর দৌড়াতে পারবে না, তাই চুনিও এখন তার কার্ডটা নিয়ে গেম খেলবে। কিন্তু চুনিও দরজার সামনে পৌঁছানোর আগেই সেখানে গান বাজতে শুরু করে আর নিয়ান চলে আসে। আর সেই মিউজিক অনুযায়ী নিয়ান এবার চুনিওকে তাড়া করতে শুরু করে। চুনিও সেখান থেকে দৌড়ে তার দরজার সামনে যায় এবং সে কার্ডটা দরজার ভেতরে ঢুকিয়ে দেয়। কিন্তু অবাক করা বিষয় হলো এবার নিয়ান ব্লাস্ট হয় না আর সেই দরজাটাও খোলে না, কিন্তু একটু পরেই সেখানকার মিউজিক চেঞ্জ হয়ে যায় আর নিয়ান চুনিওকে ধরার বদলে এবার সে জিয়াংকে তাড়া করতে শুরু করে। জিয়াং নিজেকে বাঁচানোর জন্য তাড়াহুড়ো করে দরজার সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু সেখানে গিয়ে সে বুঝতে পারে সে ভুল দরজায় দাঁড়িয়ে আছে। তাই সে দ্রুত সঠিক দরজার সামনে যায় আর তার কার্ডটা অনেক কষ্টে সে দরজার ভেতরে ঢোকায়। এইটুকু সময়ের মধ্যে তার প্রাণ প্রায় যায় অবস্থা হয়ে গিয়েছিল, কিন্তু অবশেষে সেই নিয়ান ব্লাস্ট হয়ে যায় আর জিয়ানের কাছে থাকা দরজা খুলে যায়। এটা দেখে তারা অনেক খুশি হয়ে যায় এবং সেই দরজা দিয়ে ভেতরে যেতে শুরু করে। জিয়ান তো অনেক খুশি হয়ে গিয়েছিল, কারণ তার কারণে এবারের টাস্ক তারা জিততে পেরেছে। তখন কুইন খেয়াল করে চুনিও চুপ করে আছে, আর সে চুনিওকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে। তখন চুনিও তাদেরকে বলে আমি যদি সঠিক ভেবে থাকি তাহলে এটা একটা চক্রের মতো, আমি যদি সঠিক অনুমান করে থাকি তাহলে সামনে যখনই আমরা কোনো দরজা খুলবো আমরা আবারও সেই সেম জায়গাতে পৌঁছে যাব, কারণ গেম এখনো শেষ হয়নি। তখন লেই তাদেরকে বলে এর মানে সেখানে থাকা বাকি দরজাগুলো এক এক করে খুলতে হবে এবং এর পরেই হয়তো এই গেমটা শেষ হয়ে যাবে এবং তারা এখান থেকে বের হতে পারবে। এখন চুনিও আর লেই বাদে বাকি সবার কার্ড ইউজ করা বাকি ছিল, মানে চুনিওর কার্ডে তো কোনো কিছু লেখাই ছিল না, আর সেখানে যে 5টা দরজা ছিল সেই 5টা দরজার সাথে ওই কার্ডের লেখার মিল ছিল। তাই সেই নিয়ান দানব চুনিওকে তো আক্রমণ করবে না, কিন্তু বাকি সবাইকেই আক্রমণ করবে। তাই তারা নিজেদের মধ্যে একটা প্ল্যান তৈরি করে। তারা ওই রুমের ভিতরে যাওয়ার সাথে সাথে যার যার কার্ডের লেখা অনুযায়ী সেই দরজায় দাঁড়িয়ে পড়বে এবং নিয়াং তাদেরকে মারতে আসার আগেই সে কার্ডটা দরজায় ঢুকিয়ে দিবে। এরপর তারা সবাই মিলে সেই হলে আবারও পৌঁছে যায় এবং নিয়ান আসার আগেই তাদের কার্ডের সাথে লেখা মিলিয়ে তারা দরজার সামনে দাঁড়িয়ে পড়ে। তখনই সেখানে গান বাজতে শুরু করে আর নিয়ান পৌঁছে যায়। যে গানটা সেখানে বাজছিল সেই গান অনুযায়ী নিয়ান এইবার টুইং এর উপরে অ্যাটাক করবে, তাই লেই তাকে আগেই আওয়াজ দিয়ে সাবধান করে দেয় এবং সাথে সাথে কুইন তার কার্ড দরজার ভেতরে ঢুকিয়ে দেয়। এরপর যখনই নিয়ান তার উপরে অ্যাটাক করতে আসে সাথে সাথে সে ব্লাস্ট হয়ে যায় এবং গোলাপের পাপড়িতে পরিণত হয় আর সেই দরজাটাও খুলে যায়। তখন তারা সবাই ওই দরজাটা দিয়ে ভেতরে চলে যায় এবং বাহিরে বের হলে আবারও সেই সেম হলে পৌঁছে যায় আর আগের নিয়মে যে যার দরজার সামনে দাঁড়িয়ে পড়ে। এবার গান অনুযায়ী নিয়ান ইয়াংকে অ্যাটাক করে, ইয়ানও সেম কাজটাই করে, যার কারণে সেই নিয়ানটা আবারও ব্লাস্ট হয়ে যায়। এভাবে একে একে তারা সবাই তাদের টাস্ক কমপ্লিট করে ফেলে এবং শেষ দরজা খুলে যাওয়ার পরে তারা ভেতর দিয়ে যাচ্ছিল আর ভেবেছিল এবার হয়তো তারা বাহিরে বের হওয়ার দরজা খুঁজে পাবে, কিন্তু তারা সবাই যখন দরজা খুলে ভেতরে প্রবেশ করে তখন তারা দেখতে পায় তারা সবাই আবারও
সেই সেম হলে পৌঁছে গিয়েছে। এটা দেখে জিয়ান তো অনেক বেশি বিরক্ত হয়ে যায়, কারণ সে খেলতে খেলতে অনেক ক্লান্ত হয়ে পড়েছে আর এখন সে খেলতে পারবে না। এটা বলে সে ওখানে বসে পড়ে এবং বাকি সবাইও আশা ছেড়েই দিয়েছে। তখন লেই তাদেরকে বলে, এভাবে হেরে গেলে চলবে না, আমরা 5টা রাউন্ড কমপ্লিট করেছি, হতেও পারে হয়তোবা এই রাউন্ডে আমরা কোনো নতুন ক্লু পাবো এবং সফল হয়ে যেতে পারি, এভাবে হেরে গেলে চলবে না, আমার সাথে এসো। এটা বলে সে ওখান থেকে চলে যায়। তখন তার পিছন পিছন সবাই চলে যায়, কিন্তু জিয়ান আর লিন সেখানেই ছিল। লিন যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন জিয়াং খেয়াল করে তার হাতে ওই কার্ডটি রয়েছে যেটা চুনিওর কাছে ছিল। লিনের পায়ে ব্যথা পেয়েছিল, যার কারণে সে ঠিক করে হাঁটতে পারছিল না, তাই চুনিও তার কার্ডটা তাকে দিয়ে দিয়েছিল যাতে নিয়ান তাকে অ্যাটাক না করে। আর চুনিওর কার্ডে যেহেতু কোনো কিছুই লেখা ছিল না, তাই নিয়ান কোনোভাবেই তাকে অ্যাটাক করতো না। জিয়াং লিনের হাতে সেই কার্ডটা দেখে দ্রুত তার কাছে চলে যায় আর তাকে বলে, এই পুরো গেমে আপনি তো বসেই ছিলেন আর আমি এই গেমটা খেলতে খেলতে অনেক ক্লান্ত হয়ে পড়েছি, আপনি কি আপনার কার্ডটা আমাকে দিবেন? আমি শুধু একটা রাউন্ডের জন্য এই কার্ডটা আপনার কাছ থেকে চাইছি, এরপর আমি এটা আপনার কাছে ফেরত দিয়ে দিব, প্লিজ দিয়ে দিন, আমি খুব ক্লান্ত। এটা শুনে লিন তাকে ওই কার্ডটা দিয়ে দেয় আর জিয়াং এর কাছে থাকা কার্ড লিনকে দিয়ে দেয়। লিন সেই কার্ডটা নিয়ে ওই দরজার সামনে দাঁড়িয়ে থাকে এবং বাকি সবাই তাদের কার্ড হাতে করে নিয়ে আবার নিজ নিজ দরজায় দাঁড়িয়ে পড়ে। তখন সেই নিয়ান বেরিয়ে আসে, কিন্তু এইবার কোনো মিউজিক বাজে না। নিয়ান সেখানে এসে এক এক করে তাদের সবাইকে দেখতে শুরু করে। এইদিকে জিয়ান তো অনেক খুশি ছিল, কারণ এবার তাকে কোনো গেম খেলতে হবে না, সে আরাম করবে। কিন্তু নিয়ান জিয়ানের দিকেই বারবার তাকাচ্ছিল। তখন লিয়ান বুঝতে পারে এবার হয়তো নিয়ান তাকে অ্যাটাক করবে যার কাছে লেখাবিহীন আইডি কার্ড রয়েছে। তাই লেই জিয়াংকে চিৎকার করে বলে সেখান থেকে পালাতে, কারণ নিয়ান এখন তাকে অ্যাটাক করবে এবং বাকি সবাইকে বলে তাদের কার্ড একসাথে ওই দরজার ভেতরে ঢোকাতে। তারা ভেবেছিল হয়তোবা এই কাজটা করলে এই গেমটা এখানেই শেষ হয়ে যাবে। তারা সবাই একসাথে দরজায় কার্ড ঢোকায়, কিন্তু কোনো কাজই হয় না। এবং অন্যদিকে নিয়ান জিয়ানকে মারার জন্য তাড়া করে বেড়াচ্ছিল। জিয়ানও দৌড়াতে দৌড়াতে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল আর এক পর্যায়ে সে আর দৌড়াতেই পারছিল না। ইয়ান এটা দেখতে পায় আর তার কার্ড জিয়ানের কাছে ছুঁড়ে মারে এবং জিয়ানের কার্ড তার কাছে নিয়ে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। কিন্তু সে যেহেতু একটু স্বাস্থ্যবান ছিল তাই সে বেশি জোরে দৌড়াতে পারে না আর নিয়ান তার উপরে অ্যাটাক করে দেয়। এখন ইয়ান আর জিয়াং পাশাপাশি পড়েছিল। ইয়াং তো আহত হয়ে পড়েছিল, তাই সে আর দৌড়াতে পারবে না। তাই ইয়াং নিজেকে বাঁচানোর জন্য তার কার্ডটা জিয়াং এর কাছে ছুঁড়ে মারে, যাতে করে তারা তাদের কার্ড চেঞ্জ করে নিতে পারে। কিন্তু জিয়াং তার কার্ড নিচ্ছিল না, কারণ সেও এখন অনেক ক্লান্ত হয়ে পড়েছিল আর দৌড়াতে চাচ্ছিল না। এদিকে বাকি সবাই অনেক দূরে ছিল, তাই তারা চিৎকার করে জিয়াংকে বারবার বলছিল যাতে সে ওই কার্ডটা তুলে নেয়। কিন্তু জিয়াং সে কার্ডটা তুলে নিতে অনেকটাই দেরি করে ফেলে, তাই সে কার্ডটা আপনা আপনি ইয়াং এর গলায় চলে যায় এবং নিয়ান ইয়াংকে গিলে খেতে শুরু করে। চুনিও আর লেই দৌড়ে তাদের কাছে আসছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ইয়াংকে গিলে খাওয়া হয়ে গেলে ইয়াং এর গলায় যে কার্ডটা ছিল সেটা এখন জিয়াং এর গলায় আপনা আপনি চলে আসে। ওই সময়ই চুনিও খেয়াল করে নিয়ানের গলায় একটা ঘন্টা বাঁধা রয়েছে আর সে বুঝে যায় তাদের কি করতে হবে, তাই সে লেইকে ইশারা করে। তখন লেই জিয়াং এর গলা থেকে কার্ড নিয়ে সেখান থেকে দৌড়াতে শুরু করে। তখন চুনিও কৌশলে সেই নিয়ানের কাঁধের উপর উঠে বসে এবং তার মাথা টেনে ওপর দিকে জাগিয়ে তোলে। তখন লেই দৌড়ে এসে নিয়ানের গলায় বাঁধা ঘন্টায় কার্ডটা ঢুকিয়ে দেয়, কিন্তু এরপরেও নিয়ান সেখানে দাঁড়িয়ে হুঙ্কার দিতে থাকে। এটা দেখে জিয়াং এর অনেক রাগ হয়, কারণ সে তার বন্ধুকে গিলে খেয়ে ফেলেছিল। তাই সে সেখানে থাকা একটা বস্তু তুলে নিয়ে নিয়ানের ওপরে আক্রমণ করে এবং নিয়ান সাথে সাথে ব্লাস্ট হয়ে যায়। আর ওই মাইক দিয়ে তাদেরকে কেউ একজন কংগ্রাচুলেশনস জানায়, এর মানে তারা এখন এই গেমটা কমপ্লিট করে ফেলেছে। কিন্তু জিয়ান অনেক কষ্ট পাচ্ছিল আর জোরে জোরে কান্না করছিল এবং সে চিৎকার করে তাদেরকে বলছিল আমার বন্ধুকে ফেরত দিয়ে দাও। তখনই আমাদেরকে দেখানো হয় কেউ একজন আছে যে তাদের এই গেমটা দেখছে, মানে তারা এই গেমটা কিভাবে খেলছে সেটা কেউ একজন তো দেখছে, কিন্তু সেটাকে তার চেহারা আমাদেরকে দেখানো হয় না। এরপর যখন লের চোখ খোলে তখন সে দেখতে পায় সে তার রুমেই বসে আছে এবং গত রাতে সে ইন্টারনেটে যে বিষয়ে সার্চ করেছিল সেটার পুরো ইনফরমেশন তার কাছে আসছে। সে ওটা পড়ছিল যেখানে বলা হয়েছিল ব্রেনের ব্যাপারে পুরোপুরি ইনফরমেশন কারো কাছেই নেই। বিজ্ঞানীরা এখনো পর্যন্ত ব্রেনের ব্যাপারে গবেষণা করে যাচ্ছে। অন্যদিকে চুনিও আর কুইং উঠে যায়। তখনই তারা জিয়াং এর চিৎকার শুনে তার রুমের দিকে দৌড়ে যেতে শুরু করে। সেখানে গিয়ে তারা দেখতে পায় জিয়াং ইয়াংকে ডাকাডাকি করছে, কিন্তু সে উঠছে না। তখন সেখানে ডাক্তারেরা চলে আসে আর ইয়াং এর চিকিৎসা করতে শুরু করে। তারা তিনজন বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। যখন এই ডাক্তার বেরিয়ে আসে তখন জিয়াং তাদের জিজ্ঞাসা করে ইয়াং এর কি হয়েছে। তখন ডাক্তার তাকে জানায় রাতে ড্রিঙ্কস করার কারণে সে কোমায় চলে গেছে। এটা শুনে চুনিওর বিশ্বাস হচ্ছিল না যে একটা মানুষ শুধু ড্রিঙ্কস করেই কিভাবে কোমায় চলে যেতে পারে।
পারে, আর সেজন্যই সে ডাক্তারকে প্রশ্ন করছিল। কিন্তু জিয়াং তাকে থামিয়ে দেয় আর সে তাকে বলে তুমি ডাক্তারের থেকে বেশি বুঝো না। জিয়াং তো এটা ভেবেই খুশি ছিল যে তার বন্ধু এখনো বেঁচে আছে আর কোনো না কোনো একদিন তার বন্ধু অবশ্যই জেগে উঠবে। এরপর তারা তিনজন ইয়াং এর কাছে যায়। সেখানে যাওয়ার পর চুনিও জিয়াংকে বলে ঠিক আছে মেনে নিলাম তোমার বন্ধু ড্রিঙ্কস করার পর কোমায় চলে গেছে, কিন্তু তোমার আরেকজন বন্ধুর কি খবর, তার কি হয়েছে, সে কোথায় গেছে? এটা শোনার পর জিয়াং তাকে বলে আমি নিজেও জানি না হ্যান কোথায় আছে, কিন্তু আমরা যখন খোঁজ নিয়েছিলাম তখন ডাইরেক্টর চেন আমাদের বলেছে হ্যান সকালবেলা ঘুম থেকে উঠে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে চলে গেছে। তখন চুনিও তাকে বলে তোমার এক বন্ধু গায়েব হয়ে গিয়েছে, আরেক বন্ধু কোমায়। শুধুমাত্র অ্যালকোহলের কারণে কেউ কোমায় চলে যেতে পারে না। একটা জিনিস তো আমি শিওর, এইসবের কোনো কিছুই স্বপ্ন নয়, এসব কিছুই বাস্তব এবং আমাদেরকে দিয়ে কেউ একজন এইসব কিছু করাচ্ছে। কারণ কাল রাতে যখন আমরা এই গেমটা জিতেছিলাম তখন মাইক দিয়ে আমাদেরকে কংগ্রাচুলেশন জানানো হয়েছিল। এই কথা শুনে কুইং অনেক ভয় পেয়ে যায় আর সে তাদেরকে বলে আমাদের পুলিশকে জানানো উচিত। এই আইডিয়াটা জিয়াং এর ভালো লেগে যায় আর সে যখনই তার ফোন হাতে নিয়ে পুলিশকে কল করতে যাবে তখন চুনিও তাকে থামিয়ে দেয় আর তাকে বলে তুমি পুলিশদেরকে কি বলবে, কারণ পুলিশরা যখন এখানে আসবে তখন তারা এটাই জানতে পারবে যে ইয়াং অ্যালকোহলের কারণে কোমায় চলে গেছে। আর সেই বিল্ডিং এর গেমের ব্যাপারেই বা আমরা কি বলবো যে রাত হলে আমরা হঠাৎ ঘুমিয়ে পড়ি এবং সেই গেমে চলে যাই? আমাদের কাছে এসব কিছুর কোনো প্রমাণ নেই, তাই পুলিশকে ডেকে কোনো লাভ নেই, কারণ আমাদের কথা শুনলে তারা উল্টো আমাদেরকে পাগল ভাববে। তখনই চুনিয়র ফোনে একটা কল আসে আর তাকে বলা হয় ব্যাগপত্র গুছিয়ে নিতে, কারণ আজকে তাদের হাসপাতাল থেকে রিলিজ দিয়ে দিয়েছে। এটা শুনে চুনিও সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু সে আবার দাঁড়িয়ে পড়ে এবং জিয়াংকে বলে তুমি সবার প্রথমে তোমার বন্ধু হ্যানকে খুঁজে বের করো, কারণ আমার মনে হয় তাকে খুঁজে পেলেই আমরা সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। এটা শুনে জিয়াং তাকে বলে তুমি একদম তার মতো কথা বলো। তখন চুনিও তাকে জিজ্ঞাসা করে কার মতো? তখন জিয়াং তাকে জানায় লেই। কাল যখন সে আমাদের সাথে দেখা করতে এসেছিল তখনও সেও আমাকে এই একই কথা বলেছিল, যাতে আমি আমার বন্ধু হ্যানকে দ্রুত খুঁজে বের করি এবং তার কাছে সব প্রশ্নের উত্তর রয়েছে। এটা শুনে চুনিও তাকে কিছু বলে না আর সেখান থেকে চলে যায়। পরের সিনে চুনিও আর কুইংকে নিতে তাদের কলেজের সভাপতি গাড়ি নিয়ে আসে। তারা দুইজন গাড়িতে করে যাচ্ছিল, তখনই তাদের সভাপতির কাছে লেই এর কল আসে। চুনিও লেই এর নাম শুনে একটু অবাক হয়ে যায়। যখনই সভাপতির কথা বলা শেষ হয়ে যায় আর সে কল কেটে দেয় তখন চুনিও তাকে প্রশ্ন করে লেইও কি আমাদের সাথে কলেজে আছে? তখন চুনিও জানতে পারে লেই তাদের কলেজের সিনিয়র আর সে ওখানে বাচ্চাদের পড়ায়, এক কথায় সে ওখানে পার্ট টাইম জবও করে। এসব কিছু শুনে চুনিও অবাক হয়ে যায়, কারণ লেই তাদের কলেজেই পড়াতো, কিন্তু সে এতদিনও তাদেরকে এই কথাটা বলেনি। আর এখানেই এপিসোড 4 শেষ হয়ে যায়। এপিসোড 5 এর শুরুতেই দেখি কুইং আর চুনিও তাদের কলেজে পৌঁছে গিয়েছিল এবং তারা দুজন তাদের হোস্টেলের দিকেই যাচ্ছিল। তখনই চুনিওর নজর সেই পুরাতন বিল্ডিং এর দিকে পড়ে আর সে কুইংকে হোস্টেলে পাঠিয়ে দিয়ে নিজে ওই বিল্ডিং এর ভেতরে যায়। বিল্ডিং এর ভেতরে যাওয়ার পরে সে দেখতে পায় পুরো বিল্ডিং এর ভেতরে অন্ধকার আর সেখানে জায়গায় জায়গায় মাকড়সার জাল রয়েছে। জায়গাটা এমন দেখতে ছিল যেখানে অনেক বছর ধরে কেউ যায়নি। এর মানে সেই বিল্ডিং দেখে বোঝাই যাচ্ছিল না যে চুনিও কাল রাতে সেই বিল্ডিং এ গিয়েছিল। চুনিও সেখানে ঘুরে ঘুরে দেখছিল আর কোথাও কোনো প্রমাণ খুঁজে পায় কিনা সেটা জানার চেষ্টা করছিল। তখনই সেখানে একটা আওয়াজ হয়। সেই আওয়াজটা শুনে চুনিও একটা কোনায় গিয়ে লুকিয়ে পড়ে আর সেখান থেকে লুকিয়ে দেখতে থাকে সে ছাড়া এই বিল্ডিং এ আর কে রয়েছে। তখনই সে দেখতে পায় সেখানে লেই এসেছে আর সে আড়াল থেকে লেইকে ফলো করতে থাকে। এইদিকে লেইও চুনিওর মতোই সেই বিল্ডিং এ কিছু একটা খোঁজার জন্য এসেছিল আর সেও বুঝতে পারে যে সেখানে কেউ আছে। একটু পরে লেই মেঝেতে পড়ে থাকা কিছু একটা তুলে নিয়ে পকেটে ভরে সেই বিল্ডিং থেকে বেরিয়ে যায়। তখন চুনিও লুকিয়ে লুকিয়ে তার পিছু করতে থাকে। এদিকে লেইও বুঝতে পারে যে চুনিও তার পিছু করছে, তাই সে কিছু দূর যাওয়ার পরে একটা দেওয়ালের সামনে লুকিয়ে পড়ে। সে মনে করেছিল চুনিও হয়তো তার কাছে এসে পড়ছে, তাই সে যখনই ওইদিকে তাকায় তখন দেখতে পায় সেখানে তার জায়গায় চেন এসেছে। চেন তাকে রাতে একটা পার্টিতে আসার জন্য দাওয়াত দেয় আর তাকে বলে এই পার্টিতে আপনাকে অবশ্যই আসতে হবে। এদিকে লেই তার সাথে কথা বলছিল আর মনে মনে চুনিওকে খুঁজছিল। অন্যদিকে চুনিও তাদেরকে আড়াল থেকে দেখছিল। অন্যদিকে কুইং যখন তার রুমে গিয়ে পৌঁছায় তখন সে জানতে পারে তার জন্য একটা পার্সেল এসেছে। সে যখন ওই পার্সেলের বক্সটা দেখে তখন সে অনেকটা অবাক হয়, কারণ সে তো কোনো পার্সেল অর্ডার করেইনি, তাহলে এটা তাকে কে পাঠালো? এখন সে কোনো কিছু চিন্তা ভাবনা না করেই সে পার্সেলের বক্সটা খোলে আর সেখানে একটা গেম খেলার যন্ত্র দেখতে পায়। তো ভিউয়ার্স, এই গেম খেলার যন্ত্রের নামটা কি সেটা আমার জানা নেই। যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই গেমিং এর যন্ত্রটা এরকম ছিল যেটা আপনি চোখে লাগানোর পর ভার্চুয়াল ফিলিংস নিতে পারবেন, মানে গেম খেলার সময় বাস্তব দুনিয়ার যে ফিলিংসটা আসে সেটা এনজয় করতে পারবেন। এই ব্র্যান্ডের গেমিং এর যন্ত্র কিন্তু শুধু কুইং এর জন্যই পাঠানো হয় না, চুনিওর জন্যও পাঠানো
দেখানো হয়। পরের সিনে আমরা বাওয়ানকে দেখি। বাওয়ানের হাতেও সে একই ব্র্যান্ডের গেমিং ছিল, যে গেমিং এর যন্ত্রটি কুইং আর চুনিয়র জন্য পাঠানো হয়েছিল। এখানে বাওয়ান ক্যান্টিনে খাওয়ার জন্য এসেছিল আর সে লাইনে দাঁড়িয়েছিল। অন্যদিকে চুনিও সেখানে লেইকে ফলো করতে করতে চলে আসে, আর লেই যাতে তাকে কোনো সন্দেহ না করে তাই সে বাওয়ানের পিছনে খাওয়ার লাইনে দাঁড়িয়ে পড়ে। বাওয়ান তাকে দেখতে পেয়ে চমকে ওঠে আর তার সাথে কথা বলার চেষ্টা করে। সে তাকে বলে তারা দুজন একই স্কুলে পড়তো আর সে তাকে চেনে, কিন্তু চুনিও তাকে উত্তর দেয় না, কারণ সে তো তাকে এর আগে কখনো দেখেনি আর সে তাকে চেনেও না। তখনই চুনিওর নজর বাওয়ানের হাতে থাকা সেই গেমিং এর প্যাকেটের দিকে যায়। তখন বাওয়ান তাকে বলে এই গেমটা রিসেন্ট এসেছে আর অনেক বেশি ভাইরালও, এবং সেই কারণেই আমি এই গেমটা কিনেছি। কিন্তু এই গেমটা কিনতে গিয়ে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, কারণ এই গেমিংটা স্টকে খুব কম আসে এবং খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, আর এটাই তাদের শেষ স্টক ছিল। তুমিও এই গেমটা খেলতে পারো। সে যখন এই কথা বলছিল তখন চুনিয়র একটা জিনিস মনে পড়ে যায়। সে আর কুইং যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই একটা দোকান থেকে ভার্চুয়াল এই গেমিং এর অ্যানাউন্সমেন্ট হচ্ছিল। তখন কুইং সেই গেমটা খেলেছিল এবং এই গেমটা স্টুডেন্টদের জন্য ফ্রি ছিল। চুনিও তাকে আরো কিছু প্রশ্ন করতেই যাবে, তখনই সিরিয়ালে খাবার নেওয়ার জন্য চুনিওর নাম্বার চলে আসে, আর এখানে খাবার সার্ভ করছিল লিন। লিন চুনিওকে দেখে তার প্লেটে বেশি করে খাবার দেয়। অন্যদিকে চুনিও লেয়ের দিকে তাকালে সে ওখানে আর লেইকে দেখতে পায় না, আর সে দ্রুত খাবার নিয়ে সেখান থেকে চলে যায়। এবার যখন লিন বাওয়ানকে খাবার দিচ্ছিল তখন সে তাকে অল্প অল্প খাবার তুলে দেয়। এটা দেখে বাওয়ান একটু রেগে যায় আর তাকে বলে মেয়ে মানুষকে বেশি খাবার দিচ্ছ আর আমাদের কম খাওয়ার কেন? তখন লিন তাকে জানায় আমার হাত সব সময় এইরকম, বয়স হয়ে গেছে তো তাই একটু এরকম হয়েই যায়। এটা বলে সে বাওয়ানকে আরেকটু রাইস বেশি দিয়ে দেয়, আর বাওয়ানও তখন খুশি হয়ে খাবার নিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে রাত হয়ে যায় আর সভাপতি লেইকে যে পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিল সব স্টুডেন্টরা সেই পার্টিতে এসে জড়ো হয়, মানে ওই পার্টিতে সব স্টুডেন্টরাও আমন্ত্রিত ছিল। এখানে চুনিও আর কুইং পেছনের একটা পাশাপাশি সিটে বসেছিল, অন্যদিকে লেই একদম সামনের সিটে বসেছিল। পেছনে বসে বসে কুইং লেয়ের দিকে খেয়াল রাখছিল, সে কি করছে আর কি করছে না সবকিছুর প্রতি তার নজর ছিল। তখন সে খেয়াল করে লেয়ের হাতে কিছু একটা রয়েছে। অন্যদিকে বাওয়ানকে দেখি সে একটু দেরি করেই সেই পার্টিতে এসেছিল। সে ওখানে আসার পরে কোথাও কোনো সিট খালি পাচ্ছিল না, আর অবশেষে সে নানের পাশে একটা সিট খালি খুঁজে পায় আর সেখানেই বসে পড়ে, এবং সেখানে স্টুডেন্টদের পারফরমেন্স দেখে তার অনেক ভালো লাগে আর সে তালি বাজাতে শুরু করে। কিন্তু তার এটা খেয়াল ছিল না যে সেই পানির বোতলের মুখ খোলা ছিল, আর তালি বাজানোর সময় অল্প কিছু পানি নানের গায়ে ঢেলে পড়ে যায়। তখন বাওয়ান তাকে সরি বলে আর তাকে হেল্প করার জন্য তার কাপড়ে সেই পানিটা মুছতে শুরু করে, কারণ সে মনে করেছিল নান হয়তো বা কোনো ছেলে, তাই বাওয়ান তাকে বাডি বলে ডাকতে শুরু করে। কিন্তু নান তাকে বলে আমি কোনো বাডি নই। তখন বাওয়ান তার দিকে ভালোভাবে তাকায় আর সে বুঝতে পারে সে তো একটা মেয়ে। এটা ভেবে সে হেসে দেয় আর নানকে তার পরিচয় দিতে শুরু করে, কিন্তু নানের তার উপরে কোনো আগ্রহ ছিল না, তাই সে তার সাথে কথা বলতে চায় না। তখনই সেখানে স্টেজে নাচের প্রোগ্রাম শুরু হয়ে যায়। সেখানে একটি মেয়ে নাচ করছিল। এটা দেখে নানের মনে পড়ে যায় যখন তার পা ভালো ছিল তখন সেও এভাবে নাচ করত। এটা ভেবে সে অনেক ইমোশনাল হয়ে যায় আর তার লাঠি নিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন বাওয়ানও এটা জেনে যায় যে সে পঙ্গু, আর সে নানকে বলে আমি কি তোমাকে হেল্প করব? কিন্তু নান তাকে নিষেধ করে আর সেখান থেকে চলে যায়। এটা দেখে বাওয়ানেরও অনেক খারাপ লাগে আর সেও একটু পরে নানের পেছন পেছন বাহিরে চলে যায়। এদিকে লেইও তার ঘড়িতে টাইম দেখে আর সেখান থেকে বেরিয়ে যায়। এটা দেখে চুনিও তার পেছন পেছন যেতে শুরু করে। তখনই কুইং তাকে জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে। তখন চুনিও তাকে বলে আমি ওয়াশরুমে যাচ্ছি। এটা বলে সে লেয়ের পেছনে চলে যায় আর বাহিরে এসে সে লেইকে ফলো করতে শুরু করে। অন্যদিকে বাওয়ান নানের পিছু করছিল। তখন নান তাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে ফলো করছো কেন? তখন বাওয়ান তাকে বলে আমি আমার রুমের দিকে যাচ্ছি। তখন নান তাকে বলে ছেলেদের থাকার জায়গাও কি এইদিকে? নান তাকে ইগনোর করতে চাইছিল। তখনই বাওয়ান তাকে সেই গেমিংটা দেখায় আর তাকে বলে তুমি কি এই গেমটা খেলবে? এই গেমটা অনেক ফেমাস এবং খুব দুর্দান্ত। সে তার সাথে ওটা নিয়ে কথা বলছিল, তখনই হঠাৎ নান পড়ে যেতে শুরু করে। বাওয়ান তাকে হেল্প করতে চাইলে সে তার কোনো হেল্প নেয় না আর সরাসরি তার রুমে চলে যায়। তার মন অলরেডি অনেক খারাপ ছিল আর এইসব কিছু ভেবে সে কান্না করতে শুরু করে, কিন্তু একটু পরে সে নিজেকে বোঝাতে শুরু করে আর নিজেকে নিজেই সামলে নেয়। আর তখনই তার চোখ পড়ে সেই গেমিং এর দিকে, যেটা দেখে তার মনে পড়ে যায় এই গেমিংটা বাওয়ানের কাছেও ছিল, আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। অন্যদিকে কুইংকে দেখি সে বাহিরে এসে চুনিওকে খুঁজতে থাকে আর তখন সে বুঝতে পারে যে চুনিও ওয়াশরুমে যায়নি। এটা ভেবে তার মন অনেক খারাপ হয়ে যায়, কারণ চুনিও তাকে মিথ্যা কথা বলেছে। আর সে বাহিরে বসে বেড়ালকে খাবার খাওয়াতে খাওয়াতে বলে তুমি কি জানো আমার অনেক ভালো একটা বন্ধু রয়েছে, কিন্তু আমার মনে হয় সে আমাকে অতটা ভালো বন্ধু মনে করে না। আমার মনে হয় সে আমার থেকে অনেক দূরে রয়েছে।
রয়েছে। সে এইসব কিছু ভাবছিল, তখনই তার পেছনে কেউ একজন এসে দাঁড়ায়। কুইন হঠাৎ করে তার দিকে তাকিয়ে চমকে ওঠে। তখনই আমরা দেখতে পাই তার কাছে ডাক্তার জিয়া এসেছে। ডাক্তার জিয়াকে এভাবে হঠাৎ করে আসতে দেখে কুইন একটু ভয় পেয়ে গিয়েছিল। তখন ডাক্তার জিয়া কুইনকে তার আইডি কার্ড দেয় আর তাকে বলে, তুমি এটা হাসপাতালেই ফেলে রেখে এসেছিলে। এরপর তারা দুজন গল্প করতে শুরু করে। তখন ডাক্তার জিয়া তাকে বলে, আমিও এই কলেজ থেকে লেখাপড়া কমপ্লিট করেছি। এসব নিয়ে গল্প করতে করতে ডাক্তার জিয়া কুইনকে জিজ্ঞাসা করে, তোমার বন্ধু চুনিও কোথায়? তখন কুইন তাকে বলে, আমি জানি না সে কোথায় গিয়েছে। তখন ডাক্তার জিয়া তাকে বলে, তুমি জানো না চুনিও কোথায়? আমি তো ভেবেছিলাম তোমরা দুজন বেস্ট ফ্রেন্ড আর তোমরা একে অপরের সব কথাই জানো। এটা শুনে কুইন এর মন অনেক খারাপ হয়ে যায়। অন্যদিকে চুনিও লেয়ের পিছু করতে করতে তার বাড়িতে পৌঁছে যায়। সেখানে গিয়ে চুনিও লেয়ের বাড়ির দরজা লক করা দেখে আর সে ওখানে বসেই সেই লকের কথা মনে করতে শুরু করে। তখনই লেই পেছনে এসে দাঁড়ায় আর তাকে তার দরজার লকের কথা বলে দেয়। এরপর লেই চুনিওকে তার সাথে ভেতরে যাওয়ার কথা বলে আর চুনিও ভয় না পেয়ে তার সাথে ভেতরে চলে যায়। সেখানে যাওয়ার পর চুনিও তার প্রত্যেকটা রুম ভালো করে খেয়াল করে দেখে। তখন লেই তার জন্য খাওয়ার পানি নিয়ে আসে। সে যখন ওই পানির দিকে তাকায় তখন সে সাদা সাদা কিছু একটা দেখতে পেয়ে পানিটা খায় না আর সন্দেহ করতে শুরু করে সে হয়তো পানিতে কিছু মিশিয়েছে। তখন লেই সেটা বুঝতে পারে আর তার সাথে একটু কড়া ব্যবহার করে, কিন্তু একটু পরে সে আবার তাকে বলে, আমি পানিতে লবণ মিশিয়েছি। এটা শুনে চুনিও তাকে জিজ্ঞাসা করে, আপনি কি লবণ পানি খেতে পছন্দ করেন? তখন লেই তাকে বলে, ছোটবেলায় আমি এটা একদমই পছন্দ করতাম না, কিন্তু কেউ একজন ছিল যে আমাকে এটা পান করতে বাধ্য করত আর এখন এটা আমার অভ্যাস হয়ে গেছে। এরপরেও চুনিও সেই পানিটা পান করে না আর তাকে জিজ্ঞাসা করে, তুমি সেই পুরাতন বিল্ডিং এ কেন গিয়েছিলে? এটা শুনে লেই তাকে বলে, আমি সেই বিল্ডিং এ গিয়েছিলাম ওই বিল্ডিং এর মাপ নেওয়ার জন্য, কারণ আমরা সবাই যে বিল্ডিং এ গেম খেলি সেই বিল্ডিং আর এই বিল্ডিংটা একই রকম দেখতে আর দুই বিল্ডিং এর মেজারমেন্টও একই রকম ছিল, যার কারণে আমি প্রথমে ভেবেছিলাম কোনো একটা শক্তি রয়েছে যার কারণে আমরা সবাই রাত্রেবেলা সেই বিল্ডিং এ গেম খেলার জন্য পৌঁছে যাই। কিন্তু আমি চিন্তা করে একটা জিনিস খুঁজে পেলাম, যদি আমরা প্রতি রাতে সেই পুরাতন বিল্ডিং এ গেম খেলতে চাই তাহলে সেটা এক রাতের মধ্যে আবার কিভাবে পরিষ্কার হয়ে যায়, কারণ যে পুরাতন বিল্ডিং তাদের হোস্টেলের সামনে রয়েছে সেটা অনেক বেশি পুরাতন আর অনেক বেশি নোংরা, কিন্তু যেই বিল্ডিং এ তারা সবাই মিলে গেম খেলতে যায় সেই বিল্ডিংটা অনেকটাই নতুন আর একদমই পরিষ্কার। যে যতই ফাস্ট হয়ে যাক না কেন কেউ একদিনের মধ্যে একটা বিল্ডিং এইভাবে পরিষ্কার করে চকচকে করে ফেলতে পারবে না। যদি আমি ধরেও নেই যে কেউ এই বিল্ডিংটা একদিনের মধ্যে পরিষ্কার করে ফেলেছে, কিন্তু পরের দিন সেই বিল্ডিংটা আবার আগের মতো নোংরা কিভাবে হয়ে যায়? এখানে এইসব কথার ফলাফল হিসাবে এটাই বের হয় যে ওই পুরাতন বিল্ডিং আর তাদের গেম খেলার জায়গা দেখতে একরকম হলেও এই দুইটা জায়গা আসলে ভিন্ন। পরের সিনে জিয়াংকে দেখি, সে ইয়াংকে দেখার জন্য হাসপাতালে এসেছিল। এখানে জিয়াং ইয়াংকে বলছিল, তুমি তাড়াতাড়ি উঠে পড়ো, আমার তোমার সাথে অনেক কিছু বলার আছে। তখন জিয়াং এর মনে পড়ে যে তার আরো একবার হ্যাংকে কল করা উচিত আর খোঁজ নেওয়া উচিত সে এখন কোথায় আছে। তখনই তার মনে পড়ে যায় যে গতকাল রাতেই সে হ্যানের ফোন এই রুমে কুড়িয়ে পেয়েছিল। এটা মনে পড়ে জিয়ানের ভেতরে অনেক উল্টাপাল্টা খেয়াল চলে আসছিল। তখনই সে নিজেকে বোঝায় আর বলে, আমি যা ভাবছি সে সবকিছুই ভুল। হ্যান হয়তো বা ভুল করে তার ফোন এখানে ফেলে রেখে গিয়েছে। এমনিতেও হ্যান নতুন ফোন কিনতে চেয়েছিল আর যখন সে জানতে পেরেছে যে তার পুরাতন ফোন হারিয়ে গেছে তখন সে এটাকে বেশি খোঁজার চেষ্টা করেনি। জিয়ান এই সব কিছু ভাবছিল, তখনই তার কাছে একটা কল আসে আর সে কথা বলতে বলতে বাথরুমের ভেতরে চলে যায়। কথা বলা শেষে যখনই জিয়ান বাহিরে আসতে যাচ্ছিল তখনই সে দেখতে পায় রুমের ভেতরে দুইজন ডাক্তার এসেছে আর তারা দুইজন ইয়াং এর চেক আপ করছে। এটা দেখে সে বাথরুম থেকে বের হয় না আর আড়াল থেকে তাদের কথা শুনতে শুরু করে। এদিকে এই দুইজন ডাক্তারের চেহারা দেখানো হয় না, কিন্তু তাদের মধ্যে যে জুনিয়র ডাক্তার ছিল সে বলতে শুরু করে, ইয়াং এর বডিতে এত বেশি অ্যালকোহলও নেই যে সে তার কারণে কোমায় চলে যাবে। এখানে সে জুনিয়র ডাক্তারের একটু সন্দেহ হচ্ছিল যে তার কোমায় চলে যাওয়ার রিজন অন্য কিছু হতে পারে, তাই সে সিনিয়র ডাক্তারকে বলে আরো একটা চেক আপ করানোর জন্য, কিন্তু সে সিনিয়র ডাক্তার তাকে বলে আর একটা চেক আপ করানোর কোনো প্রয়োজন নেই। এটা বলে সে তাকে অন্য আরেকটা রুগী দেখার জন্য সেখান থেকে বাহিরে পাঠিয়ে দেয়। এরপর সে সিনিয়র ডাক্তার কাউকে কল করে আর তাকে বস বলে ডাকতে শুরু করে। ডাক্তার তাকে বলে ইয়াং এর অবস্থাও আগের পেশেন্টের মতো হয়ে গেছে, সেও গেমের কারণে কোমায় চলে গেছে। আর আমার মনে হয় কিছু লোকদের আমাদের উপর হালকা হালকা সন্দেহ হচ্ছে, তাই আমাদের উচিত খুব তাড়াতাড়ি একে অন্য জায়গায় শিফট করে
দেওয়া। এরপর সেই ডাক্তার কথা শেষ করে সেখান থেকে চলে যায় আর ভেতরে বসে থেকে জিয়াং এসব কিছু শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। আর এখন তো জিয়াং এটাও জেনে গিয়েছিল যে তার বন্ধুর কোমায় চলে যাওয়ার কারণ কোনো অ্যালকোহল নয়, বরং সেই গেম। পরের সিনে বাওয়ানকে দেখি, সে এখন ওই গেমটা খেলতে শুরু করে। এখান থেকে সিন চলে যায় লেইয়ের বাড়িতে, যেখানে চুনিও ভেতরের রুমে এসে দেখতে পায় লেইয়ের কাছেও সেই গেমটা ছিল, যে গেমটা সে বাওয়ানের কাছে দেখেছিল। এরপর সে বাহিরের রুমে গিয়ে লেইকে জিজ্ঞাসা করে, আপনি তখন সেই বিল্ডিং এর ভেতর থেকে কিছু একটা পকেটের ভিতর ঢুকিয়ে নিয়েছিলেন, সেটা কি ছিল? তখন লেই তাকে বলে, আমি জানতাম তুমি আমাকে দেখছো, তাই তোমার মনোযোগ পাওয়ার জন্য আমি একটা কাপড় তুলে নিয়েছিলাম। লেই তাকে ওই কাপড়ের টুকরোটা দেখায়। সেই কাপড়ের টুকরোটা দেখে চুনি ওর জুনের কথা মনে পড়ে যায়, কারণ জুনও সেম টু সেম এই কাপড়ের জামাই পরেছিল। এটা নিয়ে সে একটু চিন্তায় পড়ে যায়। তখনই তাদের ফোনে একটা নোটিফিকেশন আসে এবং তাদেরকে বলা হয় 19th ফ্লোরের গেম শুরু হতে চলেছে। আর যারা যারা এই গেমে যুক্ত ছিল তাদের সবার ফোনে টাইম উঠতে শুরু করে। 10 সেকেন্ডের মধ্যে তারা গেমে চলে যায়। চুনিও একটা লিফটের ভেতরে করে সেই গেমে চলে আসে। সে যখন ওই লিফট থেকে বাহিরে বের হয় তখন সে দেখতে পায় সে যেখানে এসেছে এটা একটা সবুজে ঘেরা গ্রাম। আর সে ওখানে দাঁড়িয়েই চারিদিকে দেখতে শুরু করে এবং আজকের এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, আপনাদের কাছে এই ড্রামাটি কেমন লাগছে তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং এই ভিডিওর পরবর্তী পর্ব দেখতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন, যাতে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায়, কথা হবে অন্য কোনো ভিডিওতে।